সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অন্য দৃষ্টিতে। আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করি এই অনুষ্ঠানে। আজকেও আমরা এই সময়ের যে বিষয়গুলো আছে তার মধ্যে বড় একটি বিষয় জাতীয় সম্প্রচার নীতি এবং অন্যান্য প্রসঙ্গ, পাশাপাশি দেশের বিদ্যমান নানা বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আমি দুজন অতিথির সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে আছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া, তিনি অধ্যাপক ও চেয়ারম্যান টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আছেন জনাব আব্দুল জলিল ভূঁইয়া, তিনি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শ্রীযুক্ত ডক্টর ভূঁইয়া, আমি একটু আপনাকে দিয়েই প্রথমে, যেহেতু আলোচনাটি শুরুতেই বলেছে যে একটা সম্প্রচার নীতি, এটি নিয়ে নিশ্চয়ই আপনি খেয়াল করছেন। গত কয়েকদিন যাবৎ মন্ত্রিসভায় এই নীতিটি অনুমোদন হওয়ার পরে, নীতিগত অনুমোদন হওয়ার পরে ব্যাপক আলাপ আলোচনা চলছে। রাজনীতির মধ্যে এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএনপি বলছে যে গণমাধ্যমকে খাঁচায় বাঁধার জন্য এটি করা হচ্ছে, অন্যদিকে সাংবাদিকদের কেউ কেউ এর প্রতিবাদ জানাচ্ছেন এই নীতির। আসলে এই নীতিটা, বাংলাদেশে আসলে অনেক নীতি হয়, আমরা দেখেছি নানামুখী নীতি, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, সম্প্রচার নীতি, গণমাধ্যম নীতি, নানা নীতি। কিন্তু নীতি কতখানি আসলে বর্তমান যুগে যে গণমাধ্যমের বিকাশ, বিশেষ করে আপনি যদি গত 20-22 বছর দেখেন বাংলাদেশের গণতন্ত্রের বিকাশের সাথে গণমাধ্যমের যে বিকাশটি ঘটেছে, সেখানে এটি কি সহায়ক হবে, না এটি আসলে সত্যি সত্যি একটা বেড়াজালের মধ্যে আবদ্ধ করবে? যেমন ধরুন, আমি তো এই নীতি প্রণয়ন কমিটির একজন মেম্বার। আচ্ছা, এই কমিটিতে আমি ছিলাম। আচ্ছা, তো হ্যাঁ, কেউ কেউ বলছেন যে এই নীতিটি করা হচ্ছে যে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য। কিন্তু আপনি যদি নীতিটাকে পড়ে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত, সেখানে কিন্তু গণমাধ্যমের কণ্ঠ রোধ করার মতো কোনো বিধান সেখানে রাখা হয়নি। বরং আপনার যেটি হয়েছে যে আমাদের সম্প্রচার নিয়ে কোনো পূর্ণাঙ্গ নীতিমালা আমাদের কখনোই ছিল। এটা সাংবাদিকদের একটা বড় দাবি ছিল দীর্ঘদিন থেকে, নেই। তো পৃথিবীর সব জায়গায়, সব দেশে কিন্তু সম্প্রচারের একটা নীতিমালা থাকে। যেমন আমাদের দেশে টেলিভিশনের বিকাশ হচ্ছে, রেডিওর বিকাশ হচ্ছে। তো আমাদের কাছে মনে হয়েছে বা সরকার মনে করেছে, আমি বিশ্ববিদ্যালয় থেকে এই কমিটিতে ছিলাম শিক্ষক হিসেবে, আমি যেহেতু সম্প্রচার পড়াই, টেলিভিশন নিয়ে পড়াশোনা করি, তো আমাদের যে লক্ষ্যটা ছিল সেইটা হলো যে এই যে সম্প্রচার মাধ্যম যে গ্রো করছে, সেইটার গ্রোথটাকে ত্বরান্বিত করার চেষ্টা করা, সেই একটা নীতিমালার মধ্য দিয়ে। এখন যে এই নীতিমালায় সবচেয়ে উল্লেখযোগ্য যে দিকটি, একটি হচ্ছে যে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করার কথা বলা হয়েছে। তো সেই স্বাধীন সম্প্রচার কমিশনটা, এই নীতিটি যেহেতু আপনার মন্ত্রিসভায় অনুমোদিত হলো, এটা যখন অ্যাক্টে পরিণত হবে তারপরে আমরা স্বাধীন সম্প্রচার কমিশন করব। এবং এই কমিশনের কাজ কিন্তু হবে যে এই যে বর্তমান নীতিতে যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে, কোনো ধরনের পরিবর্তন করার দরকার হয়, কোনো ধরনের সংযোজন বিয়োজনের দরকার হয়, এই সম্প্রচার কমিশন কিন্তু সেটা করবে। তো সেই জন্য সেই দিক থেকে এটি গুরুত্বপূর্ণ। আরেকটি নতুন জিনিস এটাতে আছে, সেটি হচ্ছে যে প্রাইভেসি সংক্রান্ত যে ক্লজটি এই নীতিতে আছে, যে ব্যক্তির একান্ততা বা প্রাইভেসি, যে প্রাইভেট লাইফের যে অধিকার, সেটা কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না। এটির ডেফিনেশন আপনারা কিভাবে নির্ধারণ? এটি হচ্ছে যে ধরেন আপনি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যেগুলো আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা হলো, ধরেন আমি যদি একজন প্রাইভেট সিটিজেন হই, আমার তো ব্যক্তিগত, ধরেন আমার পারিবারিক বিষয় আছে, আমি যদি সাংবাদিকতা থেকে একটা উদাহরণ দিই, ধরেন আমার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে আমার বিরুদ্ধে আপনি অভিযোগটা লিখছেন, পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের গণমাধ্যমে আমার স্ত্রী কি করেছে, আমার বাবা কি করেছে, সেগুলো কিন্তু উঠে আসছে। সেটা কিন্তু প্রাসঙ্গিক নয়, সেটা তাদের প্রাইভেসি আপনি ক্ষুণ্ণ করছেন। এইভাবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার ব্যক্তিগত জীবন যাপন করার অধিকার আছে। হ্যাঁ, এখানে লাইনটা খুব ফাইন, যে কোনটা প্রাইভেট কোনটা পাবলিক। কোন প্রাইভেট বিহেভিয়ার যদি আপনার পাবলিক বিহেভিয়ারকে প্রভাবিত করে, তখন সেটা পাবলিক হয়ে যায়। ধরেন আমি যদি একজন পাবলিক ফিগার হই, আমার ব্যক্তিগত জীবনের কোন কর্মকাণ্ড, ধরেন আমি সাধারণত আমার সাংবাদিকতার ক্লাসে যে উদাহরণটা দিয়ে এটা বোঝাই, সেটা হলো, ধরেন আমি একজন মন্ত্রী, আমি আমার ব্যক্তিগত জীবন যাপন করছি, ধরেন আমার স্ত্রীর সাথে আমার যে সম্পর্ক, আমার পরিবারের সাথে যে সম্পর্ক, সেটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু এখন এই সম্পর্ক যদি আমার পাবলিক কাজকে ব্যাহত করে, ধরেন আমার স্ত্রী যদি এখন আমার যে মন্ত্রণালয়ের প্রমোশনকে প্রভাবিত করে, বা আমার নির্বাচনী এলাকায় যে সরকারি কর্মকাণ্ড আছে সেটাকে প্রভাবিত করে, তখন কিন্তু সেটা প্রাইভেট থাকছে না, তখন এটা পাবলিক হয়ে যাচ্ছে। তো কিন্তু আমার যে প্রাইভেট লাইফ, সেটার অধিকার যেমন প্রত্যেকটা মানুষের আছে, একজন মন্ত্রীরও আছে, প্রত্যেকেরই আছে। তো সেই বিষয়টা এখানে আপনি মনে করছেন যে এখানে এই নীতি নিয়ে উদ্বেগের কিছু নেই? আমি অন্তত মনে করি না। দেখি সাংবাদিকদের প্রতিনিধিরা কি ভাবেন। জনাব আব্দুল জলিল ভূঁইয়া, আপনারাও এটা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখছি আমরা, আপনাদের বক্তব্যটা একটু শুনতে চাই এই নীতি নিয়ে। শ্যামল দত্ত, আপনি কিন্তু
একটা পত্রিকার সম্পাদক, আপনি বাংলাদেশের সিনিয়র জার্নালিস্ট, আমি মনে করি যে আপনিও কাজ করেছেন এই সমস্ত ব্যাপারে। আমরা সাংবাদিক ইউনিয়ন থেকে মিডিয়া রাইটস অ্যাক্টিভিস্ট, আমি ব্যক্তিগতভাবেও, আমরা কিন্তু এই যে আমাদের অধ্যাপক বন্ধু যে কথাটি বললেন যে ফ্লাশ করছে আপনার, এই বিষয়টাকে সামনে রেখেই আমরা একটা পলিসি চেয়েছি যে একটা ব্রডকাস্ট পলিসি থাকা দরকার। আমরা যেমন ভাবে চেয়েছি যে একটা সংবাদপত্র পলিসিও দরকার, নিউজ পেপার পলিসি, সেটিও নেই। তো আমরা দীর্ঘদিন আন্দোলন, এর জন্য আমরা রাস্তায় আন্দোলন করেছি, এর জন্য আমরা রাউন্ড টেবিল করেছি, এর জন্য আমরা হিউম্যান চেইন করেছি। আমি মনে করি যে পলিসিটা হয়েছে, এটা একটা পলিসি হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি এই পলিসিতে কতগুলি উদ্বেগের ব্যাপার আছে, উদ্বেগের অবশ্যই আছে, যেটি উনি বলছেন যে সেরকম উদ্বেগের বিষয় নিয়ে আছে। শুনি আপনার এই বিষয়গুলোর ব্যাপারে আমরা আমাদের মতটা নিশ্চয়ই জানাবো। আমরা এটাকে আরো পর্যালোচনা করছি, আমরা দেখছি, অবজার্ভ করছি। তারপরে বিভিন্ন, আপনি নিজেই বললেন যে বিভিন্ন কোয়ার্টার থেকে যে প্রতিক্রিয়া আসছে। আমি এই পলিসিটাকে রাজনৈতিকভাবে দেখতে চাই না, আমি এই পলিসিটাকে দেখতে চাই যে আমি যে এই পেশার একজন মানুষ, আমার যে বন্ধুরা এই চ্যানেলগুলোতে কাজ করে, আজকে ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু আমাদের বহু সাংবাদিক, বরং প্রিন্ট মিডিয়ার চেয়ে বেশি সাংবাদিক হয়ে যাচ্ছে। আমাদের এই জায়গাটাতে কিন্তু উদ্বেগ আছে যে এই পলিসির দ্বারা কেউ হার্ট হয় কিনা, কোন চ্যানেল হার্ট হয় কিনা, এই ব্যাপারে উদ্বেগের ব্যাপার আছে। আমি যে কথাটি বলতে চাই, আমি এই পলিসিটা পড়েছি, আমি দেখলাম যে এটার মধ্যে নতুন কিছু আমি দেখি নাই। আপনি দেখবেন আমাদের সংবিধানের যে 39 ধারা আছে, এই 39 ধারা স্বাধীনতা, নিশ্চয়ই মত প্রকাশের স্বাধীনতা, যে কথাগুলো আমাদের অধ্যাপক বন্ধু বলেছেন যে এখানে কন্টেম্পট অফ কোর্টের কথা কিছু আছে, কি কি বিষয় ওইখানে বলা হয়েছে যে সংবাদ মাধ্যমকে স্বাধীনতা দেওয়া হলো, মানে প্রেস ফ্রিডমের কথাটা এনশিওর করলো, সাবজেক্ট টু। হ্যাঁ, এইখানে যে জিনিসগুলো আছে এখানে কিন্তু তাই আছে। প্রাইভেসির কথা বলা হলো, প্রাইভেসি ফর হোম, আমি সাধারণ মানুষ, আমার প্রাইভেসিটা ক্ষুণ্ণ হয়, কিন্তু আমি যদি পলিটিক্যাল ফিগার হই, সেটা উনি বলছেন, সেটা ডিফারেন্সিয়েট করার কথাটা, সেটা সেই জায়গাটিতেই হলো যে আপনার কন্টেম্পট অফ কোর্টের ব্যাপার আছে। এখনো তো আমরা ফেস করছি কন্টেম্পট অফ কোর্ট, প্রতিনিয়তই গণমাধ্যমে আমরা ফেস করছি। কাজেই আমি মনে করি যে একটা হলো লেটার সি। আপনার যে উদ্বেগের জায়গাটি কোন জায়গাতে আপনি বলছেন যে কিছু কিছু উদ্বেগ আছে আপনাদের? উদ্বেগের ব্যাপারটি হচ্ছে যে যেমন আজকে যে অবস্থাটি তৈরি হয়েছে এই পলিসিটা দেওয়ার পরে, আমি মনে করি যে কমিশনের কথাটি বলা হয়েছে, আগে কমিশনটি হতো, কমিশনটি হওয়ার পরে যদি আপনার এই পলিসিটা করা হতো তাহলে পরে এইটার গ্রহণযোগ্যতাটা আরেকটু বেশি হতো। আমি আরেকটু বলছি, আমার উদ্বেগের জায়গাটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই পলিসিটা কমিশন গঠিত হয়ে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু তথ্য মন্ত্রণালয়ের অধীনে থাকবে। তথ্য মন্ত্রণালয় কারা চালায়? আমাদের কিন্তু সেটা এখনো আছে, তথ্য মন্ত্রণালয়ের না, এই সেটা আছে, সেটার বিরুদ্ধে তো আমাদের ফাইট তো আছে, আমাদের কিন্তু ফাইট আছে। আমি সাংবাদিক হিসেবে কিন্তু কখনো কখনো হার্ট হই, কাজে ওই জায়গাটিতে উদ্বেগের ব্যাপার আমাদের আছে। আচ্ছা, আমি ওই যে একটা জিনিস উনি বলছেন যে আগে কমিশন হয়ে তারপরে গাইডলাইন হলে বা এই নীতিটি হলে ভালো হতো। আসলে কমিশন তো নীতির মধ্য দিয়েই হয়। আসলে যে আপনি একটা পূর্ণাঙ্গ নীতি করলেন, এই নীতির একটা অংশ হচ্ছে কমিশন। যে জলিল ভাইয়ের সাথে আমি একটা জায়গায় দ্বিমত পোষণ করি যে এখানে নতুন, জলিল ভাই বলছেন নতুন কিছু নাই, এই কমিশনটাই কিন্তু নতুন, যে বাংলাদেশে কোন ধরনের স্বাধীন সম্প্রচার কমিশন এখনো পর্যন্ত করা হয়নি। এই নীতির আলোকেই কমিশনটা করবে। এই নীতিটা যখন অ্যাক্ট হবে, আইনের বলে আমাদেরকে কমিশনটা করতে হবে। তো এখন হ্যাঁ, যারা উদ্বেগ প্রকাশ করছেন, উদ্বেগের কিছু সাইকোলজিক্যাল কারণ আছে। সেটা হলো আমাদের দেশে কিন্তু নীতি বলতে, রেগুলেশন বলতে শুধু মনে হয় যেন আমরা গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরতে চাই। কেন এই মনোভাবটা আমাদের আসে, এটা কিন্তু আমাদের হিস্টোরিক্যাল অনেক কারণ আছে। আমাদের এখানে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কি কোন নীতি দিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা সম্ভব? আমি তো মনে করি সম্ভবের জায়গায় যাওয়ার আগে চিন্তা করা সম্ভব কিনা যে আজকে, কারণ আমাদের দেশে গণমাধ্যম কিন্তু সত্যিকার অর্থে যেটা ফোর্থ স্টেট যেটাকে বলে, যে আমাদের গণতন্ত্রের একটা পিলার কিন্তু আজকে এই গণমাধ্যম। তো সেই গণমাধ্যমকে যদি কেউ টুটি চেপে ধরতে চায়, এই চিন্তাটা যদি কারোর মধ্যে আসে, আমি তো মনে করি যে এইটা খুব একটা শুভ চিন্তা না। এবং
কোন গণতান্ত্রিক চেতনা এখানে কোনো কন্ট্রাডিকশনটা অনেকের কাছে মনে হচ্ছে, একদিকে বলা হচ্ছে যে এই নীতির মধ্যে দিয়ে অনেকগুলো বিষয় আছে, আবার এটাও বলা হয়েছে সম্প্রচার কমিশন গঠিত হবে, তারা আবার গাইডলাইন তৈরি করবে, এইটাকে পরিবর্ধন পরিমার্জন করবে, এই নীতিটাকে এইটাকে এবং প্রয়োজনে যদি অন্য কোন নীতি তৈরি করতে হয়, স্বাধীনতাটা নিশ্চিত করার জন্য বিশেষ করে এই যে সম্প্রচার মাধ্যমকে একটা নীতিমালার আওতায় নিয়ে আসার উদ্দেশ্যেই এটা করা। এবং এখানে ওই যে জহিল ভাইয়ের সাথে আমি এক জায়গায় একমত যে অনেকগুলো এই স্বাধীন সম্প্রচার কমিশন এবং প্রাইভেসির বিষয়টি ছাড়া আর বাকি সবগুলো কিন্তু অলরেডি আমাদের বিভিন্ন আইনে আছে, সেগুলো এই জায়গাটাতে আপনার যে পলিসিতে যে বক্তব্যগুলো আছে, আপনার যদি উদ্দেশ্যটা দিকগুলি এগুলি কিন্তু সবগুলি হচ্ছে, এগুলো কিন্তু আছে। এটা শুধু কনস্টিটিউশন আপনার যে একটা জিনিস জানান আব্দুল ভাই, আপনি যে উদ্বেগটি জানান যে এটি কমিশন না হওয়া পর্যন্ত এই পলিসি বাস্তবায়নের দায়িত্ব থাকবে তথ্য মন্ত্রণালয়ের, এটি ওনারা একটা বড় উদ্বেগের জায়গা মনে করছেন। এইটার সাথে এটা উদ্বেগের কারণ কখন হবে, যেমন এই মুহূর্তে কিন্তু তথ্য মন্ত্রণালয় করছে। এখন এখানে এই আইনে যেটা করা হয়েছে এটাকে স্পষ্ট করা হয়েছে, এতদিন অস্পষ্ট ছিল, নিয়ন্ত্রণ করত তথ্য মন্ত্রণালয়, কিন্তু আমরা পরিষ্কারভাবে জানতাম না আইনের মাধ্যমে কারা করছে। এখন এখানে এটাকে পরিষ্কার করা হয়েছে যে যতদিন পর্যন্ত কমিশন না হবে তথ্য মন্ত্রণালয় এটা দেখাশোনাটা করবে। এখন আমাদের লক্ষ্য যেটা হওয়া উচিত, আমি যেটা মনে করি যে আমাদের সরকারের উপর চাপ অব্যাহত রাখা, যেন খুব দ্রুতই এই সম্প্রচার গঠন করা। এইখানে আরেকটা ব্যাপার আছে, সেই জায়গায় কমিশনটা যে গঠন হবে, সেই কমিশন গঠনের কথাটা বলতে যে সেখানে যে একটা সার্চ কমিটি থাকবে, সার্চ কমিটিতে কারা কারা থাকবে এখানে হ্যাঁ, আমি সেটাই আসছি যে আপনার যাদের কথা বলা হয়েছে এই অ্যাপয়েন্টমেন্টটা কারা দেবে, তথ্য মন্ত্রণালয় অথবা সরকার, তথ্য মন্ত্রণালয়। যদি সরকার, এখানে একটা আশঙ্কা আমাদের আছে, সেটা হচ্ছে যে কারা, যেমন আপনি ধরেন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আপনি শ্যামল জানেন যে ইভেন আমরা থেকে জাতীয় প্রেস ক্লাব, আমরা সাংবাদিক ইউনিয়নের 2টা সাংবাদিক ইউনিয়ন মিলে আমরা কিন্তু রিকমেন্ডেশন দিয়েছিলাম। সেই জায়গাটিতে আমরা বলেছিলাম যে এই তথ্য অধিকার কমিশনের মধ্যে সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে, জার্নালিস্ট ডিল উইথ ইনফরমেশন, কিন্তু সেই জায়গাগুলোতে আপনার জার্নালিস্টদের কেউ নাই। ইভেন যাদেরকে করা হয়েছে, আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না, যাদেরকে নিয়ে করা হয়েছে তারা কখনো ইনফরমেশন নিয়ে ডিল করেছে কিনা আমার জানা নাই। আমি দীর্ঘদিন মিডিয়া রাইটস নিয়ে কাজ করছি, কিন্তু যাদেরকে নিয়ে করা হলো তাদের সাথে রিটায়ার্ড আমলা, তারপরে বিভিন্ন পেশার সার্চ কমিটিতে কারা থাকবে, আপনার এই কমিশনটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন হবে কিনা। এখানে বলা হয়েছে যে বিধিবদ্ধ, খুব সময় বিধিবদ্ধ কমিশন সংস্থা হবে, মানে আইনের ভিত্তিতে। আইনের ভিত্তিতে কি হবে, এটা কি পিআইবির মতো হবে না ডিএফপির মতো হবে? এটি কিন্তু বিধিবদ্ধ সংস্থা। আজকে এই সংস্থাগুলি কন্ট্রোল একটি সাংবিধানিক কমিশন হবে, দ্যাটস রাইট। ধরেন আপনাদের আমাদের দুদক আছে, এটা সাংবিধানিক একটা নির্বাচন কমিশন আছে, সাংবিধানিক কি সেটি কি আপনারা, আমি এই জায়গাতে তো আমাদের আশঙ্কা আছেই। যেমন উনি যেটা বললেন যে কারা হবেন এর মেম্বার, এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে যে সার্চ কমিটিতে কারা থাকবেন, সেখানে বলা হয়েছে সাংবাদিকদের প্রতিনিধি থাকতে পারে, নারী প্রতিনিধি থাকবে, তারপরে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে, এরকম বিভিন্ন প্রতিনিধিদের কথা বলা হয়েছে। এখন কমিশনটা স্বাধীন হবে কিনা, কমিশনটা বলা হচ্ছে যে আইনের মাধ্যমে তৈরি হবে একটা কাঠামো, যেটা অনেকটা, আমার যেটা ধারণা যে অনেকটা আমাদের তথ্য কমিশনের আদলে হওয়ার কথা। এই সম্প্রচার কমিশনটা অনেকটা আমাদের যে বর্তমানে যে তথ্য কমিশন যেটা আছে তার আদলে করার চিন্তা ভাবনা চলছে। তবে অবশ্যই এটা নিয়ে তো আমরা ডিবেট করতেই পারি যে আমরা এখনো মত, কিন্তু আপনারা কি এই যে এটা এই নীতি প্রণয়নের সময় এই বিষয়টা করেছেন, চূড়ান্ত করেছেন কিনা যে কমিশনটা আসলে এক্স্যাক্টলি কি, এটা নেচার অফ স্ট্রাকচার কি হবে? এইটা বলা হয়েছে যে আইনের মাধ্যমে তৈরি হবে একটা কমিশন, যার একজন চেয়ারম্যান রাষ্ট্রপতি নিয়োগ দিবেন বলা আছে। হ্যাঁ, রাষ্ট্রপতি, যে আমাদের কমিশনগুলো যেভাবে হয় যে আপনার প্রধানমন্ত্রী নমিনেট করেন, তারপরে রাষ্ট্রপতি নিয়োগ দেন, আমাদের যে সচরাচর কমিশনগুলো যেভাবে হয়। কিন্তু এখানে আমাদের এই জায়গাটাতে আমি যেটা আমার আশঙ্কা আর কি, যে কমিশনের হওয়ার আগে ইভেন সার্চ কমিটিতে কারা থাকছে। আমি আগেও আপনাকে বলেছি যে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের এর সময় আমরা বলেছিলাম সাংবাদিকদের থাকলে পরে এটা ভালো হতো। এখন এই সার্চ কমিটি যদি এই ধরনের লোকই থাকে,
তাহলে তো আমার কমিশন যেটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হবে না। আপনার পার্সন মানে এই ধরনের বলতে কোন ধরনের লোক বলছেন আপনি? ভেরি লয়াল টু দ্য মানে অথরিটি কনসার্ন। যদি লয়াল লোক দেওয়া হয়, ইফ আই অলওয়েজ ট্রাই টু প্লিজ দ্য অথরিটি কনসার্ন, দেন আমার কিন্তু এই কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট যেমন ধরেন অনেক সংস্থায় আমাদের আছে, তারা কিন্তু করতে পারছে না, করছে না। ইভেন সরকার সমস্ত ক্ষমতা দেওয়ার পরেও তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে না। আপনি কাকে দিচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা তো আমার আরো অনেক পরের ব্যাপার। আপনি আমাদের ওই যে ইয়ের কথা বলা হয়েছে, ওনারা করেছেন যে প্রোগ্রামগুলি কে কন্ট্রোল করবে, কিভাবে নিয়ন্ত্রিত হবে। এই যে শব্দটা নিয়ন্ত্রিত শব্দটি বোধহয় নাই। কিভাবে আপনি, আরেকটা হলো যে সব জায়গাতে করা যাবে না, এই যে শব্দগুলো আছে এগুলো, এই দায়িত্বটি কে পালন করবে? বলা যায় সম্প্রচার কমিশন, তারা এটা দেখাশোনা করবে। এখন কিন্তু করবে স্বাধীন সম্প্রচার কমিশন টেলিভিশনের প্রোগ্রাম দেখে দেখে আলাদা আলাদা করে এই করবে যে টক শোতে এটা বলা যাবে, এটা বলা যাবে না, যেটি টক শো নাই আলোচনা বলা হয়েছে। যে যেমন ওই যে যেটা বলা হয়েছে, যেটা পত্র পত্রিকায় এসছে, যে টক শোতে বা অনুষ্ঠানে টক শোটাকে হাইলাইট করা হয়েছে, যেহেতু টক শো আমাদের একটা ডেমোক্রেটিক ফোরাম। টক শো কিন্তু সে অর্থে লেখা নেই, টক শো লেখা নেই, আলোচনা অনুষ্ঠান। এই জায়গাটাতে আমি আগে বলেছি যে আমাদের সংবিধানে যে কথাটি বলা হয়েছে, এই পলিসিটাতে আপনার সেটাই আছে, এর বাইরে কিছু না। আপনার এই জায়গাটাতে এটা কি ধরনের, আমি এটাকে আদৌ পলিসি এখন বলবো কিনা, এটা আমি ডাউট অ্যাকচুয়ালি, কারণ এগুলো তো আছে আমার সংবিধানে। না, আমার এইটাকে এই কমিশনের এই যে আপনার পলিসি আছে যে এটাকে আরো মানে মিডিয়াকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, এই কথাগুলো কিন্তু কিভাবে ইমপ্রুভ করা যায়, এই কমিটির একজন সদস্য। পলিসি তো সংবিধানের আলোকেই তৈরি হবে, যে সংবিধানের বাইরে গিয়ে কিন্তু পলিসি হবে না। সংবিধানে যেটা বলা হয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য মূল স্পিরিট আমাদের। যেটা বলা হচ্ছে যে অনুষ্ঠানগুলোতে এখন আপনি যদি বিকৃত তথ্য উপস্থাপন করেন, বস্তুনিষ্ঠতার কথা বলা হয়েছে, যে আপনি সংবাদে বস্তুনিষ্ঠতা বজায় রাখবেন, এবং যেই বিকৃত তথ্য, বাংলাদেশে তো বস্তুনিষ্ঠতার সংজ্ঞা নানা রকম আছে। না, এখানে সাংবাদিকরা সবসময় চেষ্টা করে যে বস্তুনিষ্ঠ। আবার আপনি তো জার্নালিজম পড়েন, আপনি আরো ভালো জানেন যে সাংবাদিকদের কিন্তু একটা এথিক্স আছে, আমাদের কোড অফ কন্ডাক্ট আছে। তো কাজে এথিক্স ইন জার্নালিজম যদি আমাদের থেকে থাকে, মজার ব্যাপার এইটার প্রয়োজনটা কি? মজার ব্যাপার যেভাবে তৈরি করা হয়েছে এটা তাহলে প্রয়োজন। মজার ব্যাপার হচ্ছে ব্রডকাস্টিং এর, ব্রডকাস্ট জার্নালিস্টদের জন্য কিন্তু এখনো কোনো কোড অফ কন্ডাক্ট এদেশে তৈরি হয়নি। একটা জিনিস দেখেন, এই জায়গাতে আমাদের বাংলাদেশের কালচারে আমি বলতে পারি যে যারা আজকে এই ইলেকশনস মিডিয়াতে কাজ করছে, তারা সবাই কিন্তু প্রিন্ট মিডিয়া, কিন্তু তারপরও এটা নিয়ে নানা মন্তব্য কিন্তু আছে। ব্রডকাস্ট মিডিয়ায় আপনি যখন একটা লোক ইয়ে থেকে বেরোচ্ছে, তাকে জিজ্ঞেস আপনার প্রতিক্রিয়া কি, আপনি যে সমস্ত দৃশ্য টেলিভিশনে দেখানো হচ্ছে, লঞ্চ ডুবির লাশের কে কয়টা দেখাবে, কিভাবে বিভৎস দৃশ্যগুলো আমরা অথচ টেলিভিশনে দেখতে পাচ্ছি। কোনো উন্নত দেশে কিন্তু লাশের ছবি দেখানো হয় না, কিন্তু বাংলাদেশে এটি হচ্ছে না। আজকে তো আপনি দেখেন, এই যে যদি গাজার কথা দেখেন, যেই আপনি যে ছবিগুলোর কথা বলছেন, আজকে এএফপি, রয়টার সেই ছবিগুলো কিন্তু আজকে দিচ্ছে, মানে এটার যে সেইখানে আক্রমণের যে ইম্প্যাক্টটা আছে, আজও পর্যন্ত কিন্তু যারা জার্নালিজম করে, ইভেন ইন প্রিন্ট মিডিয়া, আপনি আমার ইলেকট্রনিক্স মিডিয়া তো যারা আছে, ওই বিভৎস রকম কোনো কিছু যে টুইন টাওয়ারে যে 3,500-এর উপরে লোক মারা গেছে, একটি মৃতদেহের ছবি আমরা কোথাও দেখি না, একটাও দেখিনি। আমরা কেউ কোনোদিন এগুলো দেখিনি। মৃতদেহ, ডেড বডির ছবি আপনি গাজায় দিচ্ছেন, সেখানে ডেড বডির ছবি, সেগুলো দেখানোর কতগুলো নিয়ম নীতি মেনে কিন্তু দেখায় না। আহত লোকজন একটা মানবিক দিক সেই হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাইভ টেলিভিশন কভারেজ কে কয়টা লাশ বের করছে, টেনে বের করছে, এই সমস্ত দৃশ্য। এটা যেটা আপনি বলেছেন যে আমাদের এখানে ইলেকট্রনিক মিডিয়ার জন্য তেমন কোনো নেই, কিন্তু সেই গাইডলাইন তো এটা কিন্তু ইন হাউস পলিসি যেটা আছে, যারা আমার এডিটর আছেন, যারা দেখছেন, ধরেন টেলিভিশন চ্যানেলগুলো যারা হেড অফ নিউজ আছেন অথবা নিউজের দায়িত্বে আছেন, তারা আমি মনে করি বাংলাদেশের চ্যানেলগুলোতে যারা কাজ করছেন তারা সবাই সিনিয়র জার্নালিস্ট, অ্যাটলিস্ট চিফস, তো এদেরও দায়িত্ব আছে। তারাই এটাকে, আপনারা যে 12 সদস্যের কমিটি ছিলেন সম্ভবত, এটি নীতি প্রণয়ন কমিটি, তাতে সাংবাদিকদের যিনি প্রতিনিধি ছিলেন জনাব মঞ্জুর হাসান বুলবুল, তিনি বলছেন যে তাদের যে সুপারিশগুলো রাখা হয়নি এখানে কোনোটাই।
আপনাদেরও কি এরকম কোন অবজারভেশন আছে? যেমন ধরেন যেটা হয়েছে, যেমন আপনি যদি কমিটি গঠনের দিকে তাকান, সব জায়গার প্রতিনিধিকে সমন্বয় করা হয়েছে, যে সব অংশীজনের। ইভেন আমি ব্যক্তিগতভাবে যে সাজেশন গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু শতভাগ এখানে নেই। সব অংশীজনদের থেকে সমন্বয় করে একটা নীতি তৈরি করা হয়েছে। না, এই জায়গাটাতে শ্যামলা আপনি যে কথাটি বলেছেন যে আমরা যেটা চেয়েছিলাম এই নীতিমালার মধ্যে, আমাদের শ্রমিক হিসেবে অর্থাৎ এমপ্লয়ি হিসেবে আমাদের যে অধিকারের কথাগুলো, আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্টের নেচারটা কি ধরনের হতে পারে, সেগুলো না, এই সমস্ত আমার লিখিত প্রস্তাবেও ছিল। এই বিষয়গুলো কিন্তু ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের জন্য এই বিষয়গুলো কিন্তু এই নীতিমালায় নাই। এই নীতিমালায় শুধুমাত্র সাংবাদিকতাটা কিরকম হবে, সরকারের পক্ষ থেকে কি হতে পারে, এই বিষয়গুলো। জনাব আব্দুল মিয়া, আপনার কাছে আমি প্রশ্নটি রাখছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে ইদানিং, যে আপনি যেহেতু বাংলাদেশের সামগ্রিক সাংবাদিকদের সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, আপনার কি মনে হয় আলাদা আলাদা করে টেলিভিশনের জন্য একটা নীতি, পত্রিকার জন্য একটা নীতি, অনলাইনের জন্য একটা নীতি ইদানিং শুনলাম আসছে, কদিন পরে আসবে, এরপরে দেখবেন সোশ্যাল মিডিয়ার জন্য আরেকটা নীতি, এই যে অনলাইন রেডিওর জন্য একটা নীতি, অনলাইন টিভি কদিন পরে আসবে, হয়তো চলে আসবে, সেটির জন্য একটা নীতি। এইভাবে আলাদা আলাদা নীতি হওয়াটা ঠিক, নাকি সামগ্রিকভাবে বাংলাদেশে একটা মিডিয়া পলিসি হওয়া দরকার? কোনটি বেশি জরুরি? এখানে একটা, আমরা যখন নাকি আপনার ইলেকট্রনিক্স মিডিয়া ছিলই না, আমরা কিন্তু তখন নিউজ পেপার পলিসির কথা বলেছি। আমরা তারপরে এসে বললাম গণমাধ্যম নীতিমালা। সরকার উদ্যোগ গ্রহণ করলো বিভিন্ন, আপনি যে কথাগুলো বললেন বিভিন্ন কোয়ার্টার থেকে ওটা ছিল, আমরা এটাকে বিরোধিতা করি নাই, কিন্তু হওয়া উচিত গণমাধ্যম নীতিমালা, মিডিয়া পলিসি যেটা সকল মিডিয়াকে প্রতিনিধিত্ব করে। কারণ আপনি যদি সম্প্রচার কমিশন করেন, তাহলে গণমাধ্যম কমিশন করতে তারা তো যে সমস্ত রেমেডি আপনি সম্প্রচার কমিশনের ব্যাপারগুলো কাজে চাইবেন, গণমাধ্যমের অন্যান্য সেক্টরেও তো একই সমস্যা রয়ে গেছে। যেমন আমিও শতভাগ একমত, তবে আপনার আমেরিকা বলেন, ইউকে বলেন, ইউরোপের বিভিন্ন জায়গায় যেটা হয় সেটা হলো নিউজ পেপারের জন্য আলাদা একটা নীতিমালা ওদের আছে, আর বলা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য পলিসি, যেখানে আপনার ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে ওরা একেবারে রেডিও, টেলিভিশন, তারপরে মোবাইল ফোন থেকে শুরু করে টেলিকমিউনিকেশন সব একত্রিত করে, আমেরিকায় যেটা আছে ফেডারেল কমিউনিকেশন কমিশন, এফসিসি, যেটা দেখাশোনা করে কমিউনিকেশন অ্যাক্টের আন্ডারে। ইউকেতে করেছে 2003 সালে অফকম, অফিস অফ কমিউনিকেশন, সেখানে কমিউনিকেশন অ্যাক্টের মধ্যে এই সমস্ত ইলেকট্রনিক মিডিয়াকে, টেলিকমিউনিকেশন সহ এক জায়গায় ফেলেছে। নিউজ পেপারের নেচারটা যেহেতু এদের থেকে একেবারেই আলাদা এবং অনেক পুরনো মাধ্যম, সেই জন্য নিউজ পেপারের বিষয়টা আলাদা হবে। এবং নিউজ পেপার এখন সব জায়গায় মোটামুটি নীতি এইরকম ইয়ের বাইরেই চলে গেছে, কারণ নিউজ পেপার জার্নালিজমের যে বিকাশটা এমন মাত্রায় চেঞ্জ হয়ে গেছে এবং নেচারটাও চেঞ্জ হয়ে গেছে, তো যার ফলে আপনার অবশ্যই, আমি কিন্তু এই প্রশ্নটা একজন মেম্বার হিসেবে আমি ওখানে তুলেছিলাম যে আমরা একটা সামগ্রিকভাবে গণমাধ্যম নীতি করি না কেন। তখন যেটা আমরা আন্ডারস্ট্যান্ডিং এ আলোচনায় যেটা আসলো যে আমরা এখন ওই পর্যায়ে গেছি কিনা, পশ্চিমা দেশের মতো উন্নত হয়েছে কিনা, বা আমাদের ইমিডিয়েট নিডটা কি, আমরা যেটাতে এগ্রি করলাম ঠিক আছে, এখন আমরা ব্রডকাস্ট পলিসিটা করি, পরে ওটা করি, পরে সবগুলোকে একত্রিত করে একটা সমন্বিত নীতিমালা করা যাবে, যেটা আমরা আমাদের আলাপ আলোচনার মধ্যে এসেছি। এটি কিন্তু শেষ কথা না, এটা জাস্ট আমি মনে করি এটা শুরু, এবং আমি এটাও মনে করি যে এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই যে আমরা সমালোচনা করছি, আলোচনা করছি, এইটার মধ্য দিয়ে কিন্তু এটা আরো পরিশীলিত। এই কথাটি আমি একটু সাপ্লিমেন্ট যদি করি, যে আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম যে আমাদের একটা নীতিমালা হলো, এটাকে আমরা দেখি, প্লাস এখানে কি কি রিফর্মস করা যায়, যে জিনিসগুলো নিয়ে আমাদের এখন কন্ট্রোভার্সিটা পলিসির মধ্যে কি আছে। ধরেন এটাকে একটা রাজনৈতিক পয়েন্ট, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যদি দেখে, যে একটা সেক্টর তো আছে, একটা কোয়ার্টার আছে, তারা এটাকে প্রফেশনালি না দেখে তারা কিন্তু এটাকে রাজনৈতিক ভাবে দেখছে। রাজনৈতিক, এখন দেখলাম বিএনপির রিঅ্যাকশন, পলিটিক্যাল পার্টির বাইরেও আপনার বিভিন্ন কোয়ার্টার আছে, তারা এটাকে শুধুমাত্র পলিটিক্যাল পার্টির ব্যানারে না হয়ে কোন সোশ্যাল ইয়ের বা একটা প্রফেশনাল গ্রুপের পক্ষ থেকে কিন্তু করা হইতে পারে। তো এখানে যেটা, যে ওই উদ্বেগের কথাটা যেটা আপনার এইখানে বলা হয়েছে যে আলোচনার টকশোটা, এখানে কিন্তু অধ্যাপক সাহেব যে কথাটি বললেন যে এখানে তো আমি কিছু দেখি না, কিন্তু এটাকেই কিন্তু বলা হচ্ছে বিভ্রান্তিমূলক। এই বক্তব্যটা মানে আপনি মনে হচ্ছেন যে এটা দিয়ে আমার মনে হয় না এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি কিন্তু আবারও বলছি, এইখানে পলিসিতে যা আছে
আমার মনে হয় একটু চেঞ্জ, একটু রিফর্মস করে এটাকে গ্রহণ করা যেতে পারে। আমরা আপাতত এই জায়গাটাতে আশঙ্কা প্রকাশ করছি, সেটা হচ্ছে এখনই দরকার পড়লে একটি যারা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস আছে, যারা এই ধরনের রেস করছে, ইট মে বি শ্যামল দত্ত, তার একটা রাজনৈতিক থাকতে পারে, চিন্তা থাকতে পারে, সাংবাদিকদের মধ্যে এটা ছিল, এখনো আছে, কিন্তু এটা সাংবাদিকতা করতে যে এটা প্রকাশ করবে না। তো এটা তাদেরকে নিয়ে আপাতত একটা কমিশন না করলেও একটা কমিটি দিতে চান না, এটাই আমার আশঙ্কা। আমরা আশা করি সেই দিকগুলো বিবেচনা করা হবে, বিশেষ করে যে সমস্ত জায়গায় উদ্বেগের জায়গা আছে, উদ্বেগের বিষয় আছে বলে মনে করছেন, সেগুলো নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। তবে সবচেয়ে দ্রুত এটি সম্প্রচার কমিশন গঠিত হওয়াটা খুবই জরুরি, এবং এই অন্তর্বর্তীকালীন সময়টাতে কি হবে তারও কিছুটা ইঙ্গিত জনাব আজিজুল ভূঁইয়া দিয়েছেন। আমরা আশা করি সমগ্র বিভিন্ন গোষ্ঠীর মতামত এবং অন্যান্য যে কনসার্ন গুলো আছে, উদ্বেগগুলো আছে, সেগুলো নিয়ে সরকার হয়তো একটি ভবিষ্যতের পথ রচনা করবেন। জনাব শফিউল আলম ভূঁইয়া এবং আব্দুল ভূঁইয়া, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।